আমি শুরু করবো কি? সব শুরু করবো। হ্যাঁ, শুরু করো। শুরু করো। হুম, প্রথমেই স্যারের অনুমতি নিয়ে স্যারকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমি সূচনা করছি। অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা, আমার আন্তরিক ভালোবাসা এবং সম্মান। নবীনদের জন্য রইল সাদর আমন্ত্রণ। আজ আপনাদের সকলের সহযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র পথ চলা শুরু করেছে। এজন্য সকলকে কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে। এই বিশ্ব মহামারীর পরিস্থিতিতে যখন অফলাইন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, শিক্ষার্থীরা তখন শিক্ষা অর্জনের পথকে বেছে নেয় বিকল্পভাবে। এই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের সকলের মিলিত প্রয়াসে গড়ে ওঠে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র, যার অংশীদার আজ শতাধিক। ধন্যবাদ জানাই সকল অংশীদারকে। রাষ্ট্রবিজ্ঞান ছাত্রছাত্রীদেরকে একত্রিত করতে, রাষ্ট্রবিজ্ঞান ছাত্রছাত্রীদের মধ্যে একটি সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করতে গড়ে ওঠে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র। আমাদের ফেসবুক গ্রুপের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত তথ্য, নেট সেট সিলেবাস সংক্রান্ত তথ্য, নেট সেট সিলেবাস ওয়াইজ কোশ্চেন, কুইজ বোর্ড, এছাড়া স্টাডি মেটেরিয়ালস, কোনো বিষয়ে ডাউট ও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ব্যক্তিগত আলোচনা প্রভৃতিগুলির জন্য আমরা টেলিগ্রাম গ্রুপকে বেছে নিয়েছি। এছাড়া প্রান্তিক ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাদের ভাষাগত প্রতিবন্ধকতার বিষয়টি মাথায় রেখে সপ্তাহে অন্তত একটা দিন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাদের দিয়ে একটি করে বাংলা সেমিনার আয়োজন করে থাকে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা আরেকটি সেমিনার আপনাদের সামনে হাজির করতে পেরেছি। আজকের আমাদের সেমিনারের প্রধান বক্তা অধ্যাপক কুণাল দেবনাথ মহাশয়কে জানাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। অধ্যাপক কুণাল দেবনাথ মহাশয় বর্তমানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত। এর আগে তিনি একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং এইসবের ভূমিকাও তিনি পালন করেছেন। স্যারের লেখা একাধিক আর্টিকেল আমরা দেখতে পাই। এছাড়া স্যারের গবেষণার পরিধিও অনেক বিস্তর। সমসাময়িক সর্বভারতীয় পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা স্যারকে অনুরোধ করেছিলাম ভারতীয় তোলা। গণতন্ত্র ও আত্মপরিচিতি রাজনীতি, আইডেন্টি পলিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান তোলা। ডেমোক্রেসি, এই বিষয়টি নিয়ে আলোচনা করার। স্যার আমাদের অনুরোধ রেখেছেন, এজন্য স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাব। তো আলোচনার শেষে থাকছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তো আমরা আপনারা আপনাদের সরাসরি প্রশ্ন কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে স্যারকে করতে পারবেন। যেহেতু প্রযুক্তিগত বিষয় আমাদের কারোরই হাতে নেই, সেহেতু আপনাদের প্রশ্ন করতে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপকে বেছে নিতে পারেন। সেখানে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করতে পারেন। আমরা স্যারকে সরাসরি ফরওয়ার্ড করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি স্যারকে রিকোয়েস্ট করব তিনি যেন তার মূল্যবান বক্তব্য শুরু করেন। স্যার প্লিজ। ধন্যবাদ ইয়াকুব। ধন্যবাদ ইয়াকুব। আমার আমার কথা শোনা যাচ্ছে ইয়াকুব? শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। প্রথমেই ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপটিকে, ফেসবুক গ্রুপ, যারা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে কিছু বলার জন্য। প্রথমে আমি একটা আলাদা টপিক বেছে নিয়েছিলাম, তো ওরা অনুরোধ করলো যে আইডেন্টিটি পলিটিক্স নিয়ে কিছু বলতে। তো আইডেন্টিটি পলিটিক্স, ভারতের আইডেন্টিটি পলিটিক্স মানে পরিচয়ের রাজনীতি বা আত্মপরিচয়ের রাজনীতি, এটি একটি বিশাল একটা বিষয়। বিশাল। 1 ঘন্টার মধ্যে এই স্বল্প পরিসরে এত বড় বিষয় কভার করা কিন্তু চারটিখানি কথা নয়। তবুও আমি রাজি হয়েছি এই বিষয়ে কিছু বলার জন্য এবং আপনাদের সামনে কিছু আমার বক্তব্য তুলে ধরার জন্য। আর আমি আইডেন্টিটি পলিটিক্সের কয়েকটি জায়গা আমি বেছে নিয়েছি, সেই সব জায়গাগুলো আমি বলবো। 4টি জায়গা আমি বেছে নিয়েছি আইডেন্টিটি পলিটিক্সে ভারতে।
এবং এই চারটি জায়গা কেন বেছে নিয়েছি তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ ঠিক বলবো না, ভারতবর্ষ বলা ঠিক নয়, বর্ষ মানে হচ্ছে সাবকন্টিনেন্ট। যখনই আমাদের দেশ ভাগ হলো এবং দেশ স্বাধীন হলো তখনই কিন্তু বর্ষটাও ভারত থেকে চলে গেল, তাই বর্তমানে শুধু ভারত, নট ভারতবর্ষ। তো আমাদের ভারত একটি মাল্টি কালচারাল একটা দেশ, সেখানে নানান ধরনের বৈচিত্র্য আছে, এত ধরনের বৈচিত্র্য আছে, এত ধরনের পরিচিতি আছে। আমাদের তো একটা পরিচয় নেই, আমাদের অনেকগুলো পরিচিতি আছে, এত ধরনের পরিচিতি আছে যে আমরা সেগুলোকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং সেগুলোকে পলিটিক্যাল অ্যারেনায় নিয়ে আসাও খুব ডিফিকাল্ট। কিন্তু ভারত স্বাধীনতা লাভের পরে যখন নেশন বিল্ডিং প্রসেস চালু করলো তখন রাষ্ট্র নেতাদের কাছে চারটে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ হয়ে এসেছিল, চারটে আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ হয়েছিল। সে চারটে আইডেন্টিটি আমাদের নেশন বিল্ডিংয়ের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট এবং জড়িত। সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, কাস্ট বা জাত ব্যবস্থা, রিলিজিয়ান, ধর্ম, এবং হচ্ছে এথনিসিটি বা কালচার। এই চারটে বৈচিত্র্য ভারতের নেশন বিল্ডিংয়ের সঙ্গে খুব সম্পর্কিত। তাই আমি আজকে খুব ছোট ছোট করে এই চারটে বিষয় নিয়ে বলবো: ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, কাস্ট, এথনিসিটি এবং রিলিজিয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইডেন্টিটি যেটি একটি সামাজিক বিষয়, সেটি কি করে রাষ্ট্রবিজ্ঞানে এত জনপ্রিয়? হ্যাঁ, ডেফিনেটলি আইডেন্টিটি বা পরিচয়, পরিচিতি, আত্মপরিচিতি, এটি একটি সোশিওলজিক্যাল, প্রাইমারিলি এটা সোশিওলজিক্যাল একটা বিষয়, সোসাইটির একটা বিষয়। কিন্তু আমরা জানি যে সোসাইটিতে এই বিভিন্ন ধরনের আইডেন্টিটি, তাদের বিভিন্ন বিন্যাস সোসাইটিতে একটা পাওয়ার ডিসকোর্স তৈরি করে। আইডেন্টিটি কনফ্লিক্ট হয়, তাদের ক্রমোচ্চ স্তর বিন্যস্ত যে বিন্যাস, অথবা একটা আইডেন্টিটি আর একটা আইডেন্টিটির উপর প্রভুত্ব স্থাপন করতে চাইছে, এই জন্য একটা পাওয়ার ডিসকোর্স তৈরি হয়। যখনই পাওয়ার ডিসকোর্স তৈরি হয় তখনই এটা একটা পলিটিক্যাল ম্যাটার হয়। আমরা জানি যে পলিটিক্স ইজ আ পাওয়ার ডিসকোর্স। এটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা, যে পলিটিক্স ইজ আ পাওয়ার ডিসকোর্স। ক্ষমতার লড়াই, এক পক্ষ অন্য পক্ষের উপর প্রভুত্ব স্থাপন করতে চাইছে, আবার অন্য পক্ষ প্রতিরোধ করার চেষ্টা করছে। এই যে পাওয়ার এবং রেজিস্ট্যান্স, এটা নিয়েই পলিটিক্স। তাই আইডেন্টিটি যদিও সোসাইটির একটা বিষয়, কিন্তু এই সোসাইটির বিষয় আমাদের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের আইডেন্টিটি রাষ্ট্রের কাছে বিভিন্ন ধরনের দাবি দাবা তুলে ধরছে, রাষ্ট্র সেগুলোকে মেটাবার চেষ্টা করছে পাবলিক পলিসির মাধ্যমে, রাষ্ট্র সেগুলো বিভিন্ন নীতি নির্ধারণের মাধ্যমে সে আইডেন্টিটিকে স্যাটিসফাই করার চেষ্টা করছে। তাহলে এই যে একটা ইনপুট জনগণের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে আউটপুট, এই যে ইনপুট আউটপুট, ডেভিড স্টোনের ভাষায় এটাই তো রাজনীতি। তা এই যে আইডেন্টিটির বিষয়টি কেন রাজনীতিতে গুরুত্বপূর্ণ, এটা আমরা মোটামুটি ব্যাখ্যা করলাম। তাই আমাদের অ্যাপ্রোচটা আজকে হবে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা হবে যে পলিটিক্যাল সোশিওলজি। এটা পলিটিক্যাল সোশিওলজির বিষয়, যে সোসাইটি কিভাবে পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে এবং পলিটিক্স কিভাবে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে। এই যে সোসাইটি এবং রাষ্ট্র মানে স্টেট, সোসাইটি এবং স্টেট, এই রিলেশনটা হচ্ছে দ্বিমুখী সম্পর্ক, বাই ডাইরেকশনাল। এই দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতেই কিন্তু রাজনীতি আবর্তিত হয়। তাই
আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রাজনীতির ক্ষেত্রে, তাই আমাদের অ্যাপ্রোচটা হবে পলিটিক্যাল সোশিওলজি। এখন আমরা প্রথমে শুরু করব ল্যাঙ্গুয়েজ। আমরা বলেছি যে আমরা যদি ভারতীয় জনগণকে ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, আমরা 4টে ব্রড ক্যাটাগরি খুঁজে পাবো। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক গ্রুপ। ভারতে অনেক ধরনের ভাষা, প্রায় 1652 মাদার টাং, 1652টা মাতৃভাষা ভারতে আছে। তার মধ্যে মাত্র 22টা সংবিধানে স্বীকৃতি পেয়েছে, অষ্টম তফসিলে 22টা স্বীকৃতি পেয়েছে। তা প্রথমেই 22টা পাইনি। সংবিধান যখন চালু হয় তখন 14টা ছিল, তারপর 1969 সালে 15টা হয়, 1992 সালে 20টা হয়। এই যে 22টা মাত্র মাদার টাং স্বীকৃতি পেয়েছে, এখন ভারতে এই ভাষা একটা অন্যতম ভাষাগোষ্ঠী, একটা অন্যতম রাজনীতি। আমাদের ভারতকে যদি ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে চাই, প্রথমেই ভাষা আসবে, দ্বিতীয় আসবে কাস্ট, তৃতীয়তে আসবে এথনিসিটি, 4-এ আসবে রিলিজিয়ান। কিন্তু এই 4টের মধ্যে দুটো, বিশেষ করে ভাষা এবং এথনিসিটি, এই দুটো জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড। অন্যদিকে ধর্ম এবং জাত হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিসপার্সড। তাই ভারতে যখন রাজ্য পুনর্গঠন হয় তখন কিন্তু এই দুটোকে মাথায় রেখেই রাজ্য পুনর্গঠন করা হয়, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে এথনিক আইডেন্টিটি, যেমন ট্রাইব। ভাষা এবং এথনিক আইডেন্টিটি বা ট্রাইব। তাহলে আমাদের রাজ্য পুনর্গঠন, রাজ্য গঠনের ক্ষেত্রে এই দুটো আমাদের যে ফেডারেল যে স্ট্রাকচার, যে ফেডারেল স্ট্রাকচারে কিন্তু এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। কেন? এরা জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড। অন্যদিকে কাস্ট এবং রিলিজিয়ানকে এরা খুব স্ট্রং বিভিন্ন গোষ্ঠী আমাদের দেখতে পাই কাস্ট এবং রিলিজিয়ানের ভিত্তিতে, কিন্তু এদেরকে রাজ্য পুনর্গঠন বা রাজ্য গঠনের ক্ষেত্রে কিন্তু এই দুটো আইডেন্টিটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কারণ প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোক পাবো, বিভিন্ন জাতের লোক পাবো। তাই আমি যেটা বলার চেষ্টা করছি যে আমি এই 4টে ব্রড ক্যাটাগরিকে বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য। কোনো টেকনিক্যাল বা প্রযুক্তিগত কোনো ভুলের জন্য হয়তো স্যার এখন নেই, আমরা দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করি আমরা, তার মধ্যেই স্যার চলে আসবেন নিশ্চিত।
শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কিন্তু স্যার আপনার না ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে, যার জন্য মানে খুব শসা করে একটা আওয়াজ হচ্ছে। ওই আমার ব্যাকগ্রাউন্ডে মানে এখানে কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু মানে কোনো সাউন্ড নেই, শুধু সিলিং ফ্যান ছাড়া। ও আচ্ছা, ওই না ফ্যানের আওয়াজটা আছে। আর স্যার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে নেবেন স্যার। মাইক্রোফোনটা কাছে নিয়ে স্যার নাও। হ্যাঁ একটা আওয়াজ হচ্ছে। এবার কোনো আওয়াজ হচ্ছে? না স্যার, এবারে ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই নেটওয়ার্ক প্রবলেমটা খুব বড় প্রবলেম একটা। আচ্ছা, তোমরা কত দূর অবধি শুনতে পেয়েছো? মানে আমি কত দূর অবধি আমি অডিওবল ছিলাম? আপনি ওই চারটে ধরে ধরে বলুন স্যার, ওই কাস্ট, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ আচ্ছা, ঠিক আছে, আর থ্যাংক ইউ, এথনিসিটি, ওই থ্যাংক ইউ। হ্যাঁ চারটে থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার শুরু করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তা এই আমাদের যে একটা আওয়াজ আসছে। হ্যাঁ, ভারতীয় জনগণকে আমরা চারটে ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেটা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ, কাস্ট, রিলিজিয়ান এবং এথনিসিটি। এখন এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়ে বলছিলাম, যেটা যে আমাদের ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত politics। একটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইস্যু, আমি খুব ছোট করে বলছি। দ্বিতীয় হচ্ছে ডিমান্ডস ফর লিঙ্গুইস্টিক স্টেটস, একটা সরকারি ভাষা নিয়ে একটা টানাপোড়েন ভারতে এখনও বর্তমানে আছে, চলছে। একটা হচ্ছে ডিমান্ড ফর লিঙ্গুইস্টিক স্টেট, দ্বিতীয়, যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য নানান রকম দাবি দেওয়া। এবং তিন হচ্ছে মেজরিটি মাইনরিটি ল্যাঙ্গুয়েজ কনফ্লিক্ট উইদিন আ স্টেট, মানে একটা স্টেটের মধ্যে আবার মেজরিটি মাইনরিটি যে ল্যাঙ্গুয়েজ কনফ্লিক্ট, তিনটে ভাগে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে এটা তো আমরা জানি যে গণপরিষদে ভোটাভুটি হয়েছিল যে কোন ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হবে। শেষমেশ আমাদের হিন্দি ভাষাকে এবং 15 বছরের জন্য ইংরেজি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয় ভারতে। 15 বছর পরে 1965 সাল, স্বাধীনতার 15 বছর পরে 1965 সালে লাল বাহাদুর শাস্ত্রী গভর্নমেন্ট যখন তুলে দিতে চাইল ইংরেজিকে এবং হিন্দিকে একমাত্র সরকারি ভাষা হিসেবে যখন স্বীকৃতি দিতে চাইল, তখন কিন্তু আমরা দক্ষিণ ভারতে অ্যান্টি হিন্দি অ্যাজিটেশন আমরা দেখতে পাই। দক্ষিণ ভারত থেকে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স কিন্তু দেখা দেয় সেই সময়। এবং সেই সময় লাল বাহাদুর শাস্ত্রী গভর্নমেন্ট বাধ্য হয়ে ইংরেজিকে অফিসিয়াল ভাষা, অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ হিসেবে রেখে দিতে বাধ্য হয়। পরবর্তী সময়েও দেখা যায় যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের বিজি খের কমিশন তৈরি হয় 1955 সালে, বিজি খের কমিশন। সেখানে বলা হয় যে হিন্দি ভাষাকে সেকেন্ডারি লেভেল বা মাধ্যমিক স্তর পর্যন্ত হিন্দি ভাষাকে আবশ্যিক করা হোক গোটা ভারতে, এরকম বলা হয়। তারপরে ন্যাশনাল ইন্টিগ্রেশন কনফারেন্স হয় 1961 সালে, সেখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দেওয়া হয়। যদি ওই 3 ল্যাঙ্গুয়েজ বা ভাষা যে সূত্র, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, সেই ফর্মুলা ভারতে কিন্তু ব্যর্থ হয়েছে, সেটা কিন্তু এখনও সাফল্য লাভ করেনি। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা 2018 সালে দেখব যে হঠাৎ করে এম কে স্টালিন, ডিএমকে নেতা,
তিনি হঠাৎ করে বললেন যে আমরা দ্রাবিড়ানাড়ুর যদি কোনো ডিমান্ড আসে তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি বা সেটা ওয়েলকাম। কেন তিনি বললেন? তার কারণ ছিল কিন্তু এই ভাষার ভিত্তিতে একটা গোটা দেশকে সমরূপ করে গড়ে তোলা, হোমোজেনাস করে গড়ে তোলা ভাষার ভিত্তিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ তিনি এই কথাটি বলেছিলেন। যেমন এখানে খুব ইম্পর্টেন্ট একটা আমি আসপেক্ট বলবো ভাষা নিয়ে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইস্যু নিয়ে, যে কমিটি অফ পার্লামেন্ট অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারা 2017 সালে 2011 সালে তারা একটা রিপোর্ট সাবমিট করে, 17 সালে সেটা প্রেসিডেন্ট সই করে, একটা রেকমেন্ডেশন। সেই রেকমেন্ডেশনে বলা হয়েছিল যে প্রত্যেকটা পদাধিকারী ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রত্যেকটা পদাধিকারী তাদেরকে যারা হিন্দি বলতে পারে তাদেরকে হিন্দি ভাষাতেই তাদের ভাষণ দিতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছিল সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে হিন্দি ভাষার সংবাদপত্র বাধ্যতামূলক, হিন্দি ভাষার সংবাদপত্র কিনতে হবে। এবং খুব ইম্পর্ট্যান্ট যে হিন্দি ভাষার যে ম্যাগাজিন বা নিউজ পেপার সেগুলো অবশ্যই যাতে ইংলিশ নিউজ পেপার বা ম্যাগাজিনের থেকে সংখ্যায় বেশি হয়। তারপর সেন্ট্রাল বোর্ডের যে অ্যাফিলিয়েটেড যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে যাতে মাধ্যমিক স্তর পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক হয় সেটা রেকমেন্ড করা হয়। এবং এটাও বলা হয় যে এয়ার ইন্ডিয়া যাতে হিন্দিতেই টিকিট ইস্যু করে। তো এই বিষয়গুলো নিয়ে একটা টানাপোড়েন হয় এবং একটা প্রতিরোধ গড়ে ওঠে দক্ষিণ ভারতে। এবং তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যে আমাদের এই রেকমেন্ডেশনগুলো সবই হচ্ছে রেকমেন্ডেটরি, কোনোটাই ম্যান্ডেটরি নয়। তাহলে এই হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে ভারতে কিন্তু একটা টানাপোড়েন কিন্তু আছেই ভাষা ভিত্তিক। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে লিঙ্গুইস্টিক স্টেটের ডিমান্ড, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন। এটা প্রথম এই দাবি উত্থাপিত হয় পূর্বতন মাদ্রাস প্রেসিডেন্সিতে। তেলেগু ভাষার মানুষজন তারা পৃথক অন্ধ্র স্টেটের জন্য তারা ডিমান্ড করে। 1953 সালে সেটা স্বীকৃতি দেওয়া হয়, অন্ধ্র স্টেট। পরে আমাদের স্টেট রিঅর্গানাইজেশন কমিটি গঠন হয়, সেই কমিটির যে রেকমেন্ডেশনগুলো নিয়ে আমাদের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট তৈরি হয় 1956 সালে। তার ভিত্তিতে অন্ধ্র, গোয়া, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই বিভিন্ন স্টেট তৈরি হয়। এইটা একটা জায়গা আমাদের ল্যাঙ্গুয়েজ ইস্যুতে, যে ডিমান্ড ফর লিঙ্গুইস্টিক স্টেট অ্যান্ড রিঅর্গানাইজেশন। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মেজরিটি মাইনরিটি যে ল্যাঙ্গুয়েজ কনফ্লিক্ট বিভিন্ন স্টেটে। যেমন ধরো তোমার আসামে যদি বলি আমরা, সেখানে অসমিয়া মানে অহমিয়া ভাষার লোকেদের সঙ্গে বাঙালিদের যে দ্বন্দ্ব, এই যে পরিচিতির রাজনীতি একটা, অহমিয়া এবং বাঙালি, এবং বাংলা ভাষাকে প্রান্তিক করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বা ঝাড়খণ্ডে
বাঙালিদের বাংলা ভাষাকে প্রান্তিক করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বা বিহারে মৈথিলি ভাষা, বা উত্তরপ্রদেশে তোমার ভোজপুরি, পাহাড়ি বা উর্দু ভাষা, এইখানে কিন্তু একটা আমরা কনফ্লিক্ট দেখতে পাই। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই নেপালি, কামতাপুরি, সান্তালি বা কুরমালি, এই ভাষাগুলো প্রান্তিক আজকে ভাষাগুলো। এই ভাষাগুলোর সঙ্গে যে মেন স্ট্রিম যে ল্যাঙ্গুয়েজ, মেন স্ট্রিম যে ভাষা, সেই ভাষার একটা আমরা দ্বন্দ্ব, কনফ্লিক্ট আমরা দেখতে পাই। এগুলো পরিচয়ের রাজনীতি। দ্বিতীয় যে বিষয়টিতে আমি আসব, ডট ক্যাটাগরি, সেটা হচ্ছে কাস্ট। ভারতের সোসাইটিতে জাত একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ভারতীয় সমাজে। মানে জাত ছাড়া ভারতীয় সমাজ ভাবা যায় না। এখন আমরা জানি যে এই জাত ব্যবস্থার সিস্টেমে আছে বর্ণ ব্যবস্থা, যেটা হিন্দু ধর্মকে 4টি বর্ণে ভাগ করেছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে বর্ণের বাইরে যারা আছে, আউটকাস্ট, তাদেরকে আমরা বলি দলিত। এই দলিত শব্দটি আম্বেদকর প্রথম 1929 সালে ব্যবহার করেন। এই দলিত শব্দটি সরকার কিন্তু এই দলিত শব্দটি ব্যবহার করে না। গভর্নমেন্ট তার পরিবর্তে, দলিত শব্দটির পরিবর্তে ব্যবহার করে শিডিউল কাস্ট, এই শব্দটি ব্যবহার করে। এখন এই যে শিডিউল কাস্ট, এই শিডিউল কাস্ট বা এই জাত নিয়ে যে আমাদের রাজনীতি আছে, এখন আমাদের ভারতীয় সংবিধান কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট মুভ নিয়েছে। এক হচ্ছে যে ভারতীয় সংবিধান কিন্তু জাত ব্যবস্থার বিলোপ ঘটায়নি। কেন বলছি? তার কারণ ভারতীয় সংবিধান কিন্তু জাতের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করেছে। অর্থাৎ জাত ব্যবস্থাকে কিন্তু ভারতীয় সংবিধান বিলোপ ঘটায়নি। কি বিলোপ ঘটিয়েছে? অস্পৃশ্যতা। জাতের নামে যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি, সেই আনটাচেবিলিটির বিলোপ ঘটিয়েছে ভারতীয় সংবিধান। তাহলে আমরা এটা দেখতে পাই দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আমাদের ভারতীয় সংবিধানের, যে আনটাচেবিলিটিকে বিলোপ ঘটিয়েছে কিন্তু জাত ব্যবস্থার বিলোপ ঘটায়নি। জাত ব্যবস্থার বিলোপ ঘটায়নি এই কারণেই জাতের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করেছে সংবিধান। এখন এই যে আইডেন্টিটি নিয়ে যে মানে কাস্ট নিয়ে যে পলিটিক্স, এই কাস্টকে আমরা তিনভাবে দেখতে পারি। একটা হচ্ছে কাস্ট একটা আইডিওলজি, যে আইডিওলজিতে তোমার যে এক্সিস্টিং সিস্টেম অফ ইনইকুয়ালিটি, জাত ব্যবস্থা তো ইনইকুয়াল একটা ব্যবস্থা, মানে আনইকুয়াল একটা ব্যবস্থা। এই যে আনইকুয়াল একটা সিস্টেম, এই যে ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিকে লেজিটিমাইজ করে কাস্ট সিস্টেম, এটা একটা আইডিওলজি। দ্বিতীয়ত, কাস্ট হচ্ছে একটা ইনস্টিটিউশন। এই কাস্টের ভিত্তিতে সমাজে সামাজিক বিন্যাসটা হয় সমাজে, এবং এই কাস্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে স্টেটাস এবং পজিশন, সমাজে স্টেটাস এবং পজিশন কে কী পাবে সেটা নির্ধারিত হয় কাস্টের ভিত্তিতে। কাস্ট একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। 3 হচ্ছে কাস্ট কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট কিসের ইনস্ট্রুমেন্ট? যে রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা পাবার একটা ইনস্ট্রুমেন্ট। যেমন রিজার্ভেশন, নানান ধরনের সরকারি কর্মসূচি কাস্টের ভিত্তিতে নির্ধারিত হয়, রিজার্ভেশন অন্যতম। তাহলে কাস্টের 3টে আসপেক্ট। এখন এই কাস্ট যে সিস্টেমটা, এই কাস্ট কনসাসনেস কি করেছে আমাদের ভারতীয় সমাজে?
হরাইজন্টাল সলিডারিটিকে বাড়িয়েছে, কাস্ট কনসাসনেস হরাইজন্টাল সলিডারিটিকে বাড়িয়েছে। অর্থাৎ বিভিন্ন কাস্টের লোকেদের মধ্যে একটা, ধরা যাক একই কাস্টের লোকেদের মধ্যে একটা সলিডারিটি বেড়েছে, ঐক্যবদ্ধতা, একাত্মতা বেড়েছে। যেমন শিডিউল কাস্টে অনেক ধরনের কাস্ট আছে, শিডিউল কাস্টে সাবকাস্ট আছে, এই সাবকাস্টগুলোর মধ্যে একাত্মতা বেড়েছে এই কাস্ট কনসাসনেসের ফলে, যে আমরা সবাই শিডিউল কাস্ট। বা আপার কাস্টের মধ্যেও দেখা যাচ্ছে অনেক সাবকাস্ট আছে, এই কাস্ট কনসাসের মাধ্যমে আপার কাস্টের মধ্যেও একটা হরাইজন্টাল একটা সলিডারিটি হয়েছে। বা মিডিল লেভেল যে কাস্টগুলো আছে, যাদেরকে আমরা ওবিসি বলি, মিডিল লেভেল কাস্ট, মিডিল কাস্ট, তো মিডিল কাস্ট যারা, তাদের মধ্যে হরাইজন্টাল সলিডারিটি বেড়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল সলিডারিটি, এটা কিন্তু কমেছে। ভার্টিক্যাল সলিডারিটি অর্থাৎ একটা কাস্টের সঙ্গে আর একটা কাস্টের, ধরা যাক দলিতের সঙ্গে বা শিডিউল কাস্ট কমিউনিটির সঙ্গে আপার কাস্ট, বা ওবিসি, বা ওবিসির সঙ্গে শিডিউল কাস্ট, এই যে ভার্টিক্যাল সলিডারিটি, সেই সলিডারিটিটা কিন্তু কমেছে কাস্ট কনসাসনেসের ফলে। এটা একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমাদের কাস্ট নিয়ে রাজনীতিতে। এখন কাস্টের অন্যতম জায়গা হচ্ছে রিজার্ভেশন, যেটা আমাদের সংবিধানের বিভিন্ন ধারাতে রিজার্ভেশনটাকে লেজিটিমাইজ করা হয়েছে। যেমন 15-4, 15-5, 16-4, 330, 332, 335, এই সব ধারাগুলোতে রিজার্ভেশনটাকে লেজিটিমাইজ করা হয়েছে। এখন এই যে রিজার্ভেশনের জন্য কিন্তু একটা ডিবেট আমরা লক্ষ্য করি রিজার্ভেশনের জন্য। ডিবেটটা হচ্ছে মডার্নিটি ভার্সেস ডেমোক্রেসি ডিবেট। মডার্নিটি ভার্সেস ডেমোক্রেসি, মানে আধুনিকতা বনাম গণতন্ত্র। আধুনিকতা, যারা আধুনিকতার সমর্থক, তারা মনে করে এই যে রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে, এই রিজার্ভেশনের ফলে কি হচ্ছে, মধ্যমেধার জন্ম হচ্ছে, এফিসিয়েন্সির সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, দক্ষতার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, মেধার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, এবং একটা কমিউনিটিকে, একটা গোষ্ঠীকে কাস্টের নামে আনডিউ অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের যে ইনস্টিটিউশনাল ওয়েলবিং, এই ইনস্টিটিউশনাল ওয়েলবিংটা নষ্ট হচ্ছে। এটা অনেকেই মনে করে, এবং যারা মডার্নিটির সমর্থক, আধুনিকতার সমর্থক, তারা মনে করে দেশকে যদি আধুনিক হতে হয়, দেশের ইনস্টিটিউশনগুলোকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, মেনটেন করতে হয়, তাহলে এই রিজার্ভেশন সিস্টেমটা তুলে দেওয়া দরকার। কারণ রিজার্ভেশনের ফলে দেখা যাচ্ছে ইনএফিসিয়েন্ট বিভিন্ন ধরনের কর্মচারী চলে আসছে, তারা কাজ পারে না, তারা শুধুমাত্র কাস্টের নামে রিজার্ভেশন নিয়ে তারা চাকরি করছে, তারা ইনএফিসিয়েন্ট, তারা মেন্টালি পিছিয়ে, এরকম অনেক ডিবেট। পক্ষান্তরে যারা আধুনিকতার গণতন্ত্রের সমর্থক, তারা মনে করছে যে রিজার্ভেশনটা দরকার। রিজার্ভেশন হচ্ছে একটা ইউটিলিটারিয়ান ফিলোসফি, একটা উপযোগিতামূলক একটা দর্শন। এই রিজার্ভেশনের ফলে নিম্নবর্গের মানুষেরা তারা পছন্দ করতে পারছে তারা কোন চাকরিতে যাবে, তারা কোন চাকরিতে যাবে সেটা পছন্দ করতে পারছে। এটা তাদের যে ফ্রিডম, সেই ফ্রিডমটাকে অনেক বাড়িয়েছে। এবং দেশকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে বৃহৎ সংখ্যক একটা মানুষ যদি পশ্চাৎপদ থাকে,
তাহলে সেই পশ্চাৎপদতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে না, বরং এই রিজার্ভেশনের মাধ্যমে তাদেরকে তুলে ধরতে হবে। তাই দেশকে যদি ট্রুলি ডেমোক্রেটিক হতে হয় তাহলে রিজার্ভেশন সিস্টেমটা থাকা দরকার। তাহলে প্রকৃতই যারা নিম্নবর্গের মানুষ তারা উপকৃত হবে এবং তাদের উপযোগিতা আরও বৃদ্ধি পাবে। এই একটা ডিবেট, তোমার মডার্নিটি ভার্সেস ডেমোক্রেটিক ডিবেট আমরা দেখতে পাই। পরবর্তীকালে যখন শোনা যাচ্ছে ঠিকঠাক, একজন লিখলো যে সাউন্ডটা খুব স্লোলি শোনা যাচ্ছে, স্লোলি আসছে। আচ্ছা, পরবর্তীকালে 2018-তে যখন ইডব্লিউএস যখন রিজার্ভেশন হলো, আচ্ছা মন্ডল কমিশনটা একবার বলি। মন্ডল কমিশন যখন হলো তখন দেখা গেল যে দলিত এবং আপার কাস্ট দুপক্ষেরই কিন্তু একটা মানে অসন্তোষ, দুপক্ষেরই একটা অসন্তোষ জন্মগ্রহণ করলো। আপার কাস্টরা ভাবলো যে আবার এই মন্ডল কমিশন ভিত্তিতে একটা ওবিসি হিসেবে যারা আসছে, আবার একটা রিজার্ভেশন সিস্টেম, মানে আবার আপার কাস্টদের জন্য একটা কমে যাওয়া, রিজার্ভেশনের মানে সিট কমে যাওয়া, আসন কমে যাওয়া। অন্যদিকে দলিতরা ভাবলো এরা বোধহয় আমাদের প্রতিযোগী হয়ে যাবে। এবং পরবর্তীকালে ইডব্লিউএসের যখন আবার রিজার্ভেশনটা হলো 2018 সালে, ইকোনমিক্যালি উইকার সেকশন, এখন কিন্তু আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে, রিভিজিট করতে হবে রিজার্ভেশন সিস্টেমটাকে। এবং যদি আমরা নিরপেক্ষভাবে দেখি, তাহলে আমার যদি ব্যক্তিগত মতামত যদি বলো, রিজার্ভেশনটা কিন্তু কাস্ট শুধুমাত্র সোল ক্রাইটেরিয়া হিসেবে রাখা উচিত নয়। ওবিসিদের ক্ষেত্রে যেমন একটা ক্রিমি লেয়ার সেকশন, নন ক্রিমি লেয়ার সেকশন ভাগ করা হয়েছে, ইডব্লিউএস এর ক্ষেত্রেও যেমন একটা ক্রিমি লেয়ার সেকশন, নন ক্রিমি লেয়ার সেকশন ভাগ করা হয়েছে। শিডিউল কাস্টদের ক্ষেত্রেও কিন্তু নন ক্রিমি লেয়ার এবং ক্রিমি লেয়ার সেকশনটা আরও এটা ভাবতে পারে গভর্নমেন্ট, আমার মতে গভর্নমেন্ট এটা ভাবতে পারে যে কীভাবে এটা ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, যাতে আরও বেশি পরিমাণে রিজার্ভেশনটাকে প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়া যায়। নাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কাস্টের নামে কোনো কোনো ফ্যামিলিতে সবাই চাকরি করছে, আবার কোনো কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে চাকরি কেউ করে না। আমাদের গ্রামেই যদি বলি, আমি তো একদম গ্রামের ছেলে, আমাদের গ্রামের মোটামুটি 80% রিজার্ভ ক্যাটাগরি, 80% শিডিউল কাস্ট, রাজবংশী এবং হালদার, মানে জেলে কইব। সরকারি চাকরি করে 2-3 জন, হয়তো তাদের জনসংখ্যা কত হবে, জনসংখ্যা হতে পারে প্রায় 2000 জনসংখ্যা রাফলি। সেখানে চাকরি করে 2 থেকে 3 জন চাকরি করে গভর্নমেন্টে, আর কোনো চাকরি নেই। আবার 2-3 জন দেখা যাচ্ছে একই ফ্যামিলি থেকেই চাকরি করে। দেখা যাচ্ছে যে অলরেডি যারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা পেয়ে গেছে তাদেরকে বরং এক্সক্লুড করে যারা পায়নি তাদের জন্য রিজার্ভেশন সিস্টেমটাকে ওপেন করা হবে। তাহলে রিজার্ভেশন, শিডিউল কাস্ট রিজার্ভেশনটাকেও যদি ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার এই ভাগটা করতে পারে, আমার মনে হয় এটা শিডিউল কাস্টদের আরও বেটার, ভালো হবে। তার কারণ দেখা যাচ্ছে যে শিডিউল কাস্ট কমিউনিটির মধ্যেও একটা কিন্তু ব্রাহ্মণিক্যাল একটা গ্রুপ চলে আসছে, যে কমিউনিটিরা বেশি সুযোগ সুবিধা পেয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, উত্তরপ্রদেশে যেমন যাদব বলে একটা কমিউনিটি আছে, যাদব নয়, যাদব, JATAP, যাদব। সরকারি সমস্ত সুযোগ সুবিধা এরা পেয়ে দেখা যাচ্ছে যে অন্যান্য যারা সাবকাস্ট আছে শিডিউল কাস্টে তাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে যাদবরা। তারা পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি তারা অনেক এগিয়ে গেছে এবং রিজার্ভেশনের সমস্ত সুযোগ সুবিধাটা তারাই পেয়ে গেছে। অন্য গ্রুপটা বেশি পাচ্ছে। আবার পশ্চিমবঙ্গের যদি আমরা হিসেব দেখি, দেখব
যে আমাদের প্লেনসের রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের থেকে বেশি সুযোগ সুবিধা পায়, মানে বেশি এগিয়ে গেছে আমাদের হিল এরিয়ার শিডিউল কাস্ট ক্যাটাগরি বা শিডিউল ট্রাইবের বলছি, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে, কাস্ট নয়, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে যদি বলতে পারি, প্লেনসের থেকে বেশি পরিমাণে এগিয়ে গেছে হিলসের শিডিউল ট্রাইবরা। তাহলে এক্ষেত্রে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু একটা ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার সেকশন করার কথা ভাবা যেতে পারে। এখন এই যে রাষ্ট্র তো আনটাচেবিলিটি এটাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে, মানে আনকনস্টিটিউশনাল। রাষ্ট্র চেষ্টা করছে যে সমাজ যাতে আধুনিক হয়, যাতে এই যে অ্যাস্ট্রাইভ যে আইডেন্টিটিগুলো, সেই আইডেন্টিটিগুলো যাতে আস্তে আস্তে মুছে গিয়ে সবাই যাতে মোটামুটি একটা সহাবস্থান করে। কিন্তু সমাজ কি সেটা মেনে নিচ্ছে? আমরা দেখব যে ভারতের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে তো অনেকটা কম, বাইরে যদি আমরা উত্তরপ্রদেশ যাই, বিহার যাই, মধ্যপ্রদেশ যাই, রাজস্থান যাই, সেখানে দেখব যে প্রচুর পরিমাণে কাস্ট অ্যাট্রোসিটিস। সেখানে এই জাতের ভিত্তিতে অস্পৃশ্যতা, জাতের ভিত্তিতে বৈষম্য কিন্তু একটা তোমার এগুলো নিত্য ঘটনা, এগুলো সব সময় চোখে পড়ে জাতের ভিত্তিতে। অফিসে দেখা যাচ্ছে কলিগরা একসঙ্গে খাচ্ছে না নিচু কাস্ট বলে, স্কুলে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা মেলামেশা করছে না নিচু কাস্ট বলে। এই যে এই দ্বন্দ্বগুলোকে কিন্তু আস্তে আস্তে আরও মেটাতে হবে। আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে যত এগিয়ে যাব আমরা, তত আমাদের এই কাস্ট নিয়ে আমরা অনেক বেশি লিবারাল হব। একসময় আমি আশা করব যে কাস্ট শুধুমাত্র খাতায় কলমেই থেকে যাবে, আমাদের ব্যবহারিক জীবনে কাস্টের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না। তাহলে ইকোনমিক প্রোগ্রেসটা খুব ইম্পর্ট্যান্ট, রিজার্ভেশনটা দরকার, কিন্তু আমার আর্গুমেন্ট হচ্ছে যে রিজার্ভেশনটা যাতে ঠিকঠাক জায়গায় পৌঁছায় সেটাও দেখা দরকার, যাতে একটা ফ্যামিলি থেকেই সমস্ত জন চাকরি করছে, সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক পরিবার সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। তারা কি করে সুযোগ সুবিধাটা পাবে সেই চেষ্টা গভর্নমেন্টের করা দরকার। সেই চেষ্টা আমাদের করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে। আচ্ছা, সরকার গভর্নমেন্ট চেষ্টা করছে, আমার মনে হয় আমরা আরও এগিয়ে যাব। আমাদের যেটা 3 নাম্বার যে ব্রড ক্যাটাগরি, সেটা হচ্ছে আমাদের, আমি ধর্মটা নিয়ে একটু বলি আগে। ধর্ম, রিলিজিয়ান, ভারতে নানা ধর্মের লোকের বসবাস, হিন্দু মেজরিটি, এর সঙ্গে সঙ্গে আছে তোমার মুসলিমস আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, শিখ আছে। আমরা কিন্তু স্বাধীনতার পরে থেকে আমরা কিন্তু দুটো বড় রিলিজিয়াস এথনো ন্যাশনালিস্ট মুভমেন্ট আমরা দেখেছি, দুটো বড় ধর্মের ভিত্তিতে রাষ্ট্র দাবি, আমরা দুটো ডিমান্ড দেখেছি। একটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের, যে কাশ্মীরকে পৃথক করা হোক, জম্মু কাশ্মীরকে, তাদের সেপারেট রিলিজিয়াস এথনো ন্যাশনালিজমের জন্য কাশ্মীরিয়াত। এবং আরেকটা দেখেছি আমরা পাঞ্জাবে খালিস্তানি মুভমেন্ট, তাদের পাঞ্জাবিয়াত যে আইডেন্টিটি, সে পাঞ্জাবিয়াত আইডেন্টিটির জন্য তারা কিন্তু
শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা কাশ্মীরিয়াত আইডেন্টিটি, রিলিজিয়াস ন্যাশনালি, আমি এটাকে ধর্মের মধ্যেই আনছি। এবং আরেকটা হচ্ছে শিখদের জন্য খালিস্তানি মুভমেন্ট, সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবিয়াত যে আইডেন্টিটির জন্য। এছাড়াও আমাদের ভারতে কিন্তু বড় যেটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে রিলিজিয়ান নিয়ে। সেটা হচ্ছে যে মেজরিটি মাইনরিটি ডিবেট। একদিকে মেজরিটি বলতে হিন্দু ন্যাশনালিস্ট, হিন্দু ফান্ডামেন্টালিস্ট, অন্যদিকে মাইনরিটি বলতে প্রধানত মুসলিম, কোনো কোনো জায়গায় খ্রিস্টান। এখন এই যে দ্বন্দ্ব, মেজরিটি মাইনরিটি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু আমরা স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করি। ভারত যদিও এই রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম থেকে মুক্ত থাকার জন্য নিজেকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করেছে এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করে 42তম সংবিধান সংশোধন করে এই ধর্মনিরপেক্ষ কথাটা আমাদের প্রস্তাবনাতে এনেছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে সোসাইটিতে ধর্ম নিয়ে কিন্তু একটা আইডেন্টিটি অ্যাসারশন কিন্তু চলে। হিন্দু ন্যাশনালিস্ট তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে ভারতকে একটা আইডেন্টিটি দেওয়া, তাদের ন্যাশনালিজমের যে কনসেপ্ট, যে আইডিওলজি, সেটা হচ্ছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। ভাষা হবে হিন্দি, আমাদের এই ভূমি হচ্ছে হিন্দুস্তান, আর লোকজন হবে হিন্দু। তারা হিন্দুটাকে কিন্তু অনেক ব্রড ক্যাটাগরিতে ভাগ করে। তাদের মতে কেউ কিন্তু ইসলাম হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে ধর্ম অনুযায়ী, কিন্তু সংস্কৃতি অনুযায়ী তারা যদি কেউ, যেহেতু তারা ভারতে বসবাস করে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত, তাই সবাই তারা হিন্দু। অন্যদিকে এর পক্ষান্তরে মাইনরিটিরা তারা বলে যে আমরা ভারতীয়, কিন্তু আমাদের একটা পৃথক একটা আমাদের ধর্মীয় পরিচয় আছে, তাদের একটা অ্যাসারশন আমরা দেখতে পাই। এই নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কমিউনাল রাইট হচ্ছে, হিন্দু মুসলিম। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গ কমিউনাল রাইট হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় হয়েছে। তাহলে এই একটা আইডেন্টিটি পলিটিক্স আমরা দেখতে পাই। চেষ্টা করতে হবে রাষ্ট্রকে যে যতটা বেশি সম্ভব ধর্মকে পাশ কাটিয়ে অর্থনৈতিক উন্নয়ন আরো বেশি ঘটানো। তবেই এই ধর্ম মানুষ এটা বোঝার চেষ্টা করবে। আমরা যদি ইলেকট্রাল পলিটিক্সে যাই, দেখব যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে সাফল্য লাভ করেছে। অন্যদিকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ভারতের মুসলিমরা তারা কিন্তু সব সময় একটা সেকুলার রাজনৈতিক দলকেই তারা কিন্তু ভোট দেয়। এখন সেকুলার রাজনৈতিক দল ভারতে সত্যি আছে কিনা সেটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা দলই কিন্তু কোনো না কোনোভাবে অ্যাপিজমেন্টের সঙ্গে জড়িত, মানে তোষণের সঙ্গে জড়িত। প্রত্যেকটা দলের বিরুদ্ধেই তোষণের অভিযোগ ওঠে। তাই সেকুলার কতটা সেটা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে বা সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু তথাকথিত সেকুলার যে দলগুলো, সেই দলগুলোকেই কিন্তু ভারতীয় মুসলিমরা কিন্তু সাপোর্ট করে। ভবিষ্যতে কতটা করবে সেটা বলা মুশকিল, তবে এখনো পর্যন্ত যারা ট্রেন্ড এবং ট্র্যাডিশন, তাতে দেখা যাচ্ছে যে ভারতে কিন্তু MIM বাদ দিয়ে বা মুসলিম লীগ দু একটা জায়গায়
বাদ দিয়ে বা ন্যাশনাল কনফারেন্স বাদ দিয়ে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে মুসলিমদের বেশিরভাগ ট্রেন্ড কিন্তু তারা সেকুলার রাজনৈতিক দলকেই তারা ভোট দেয়। হয়তো মুসলিমরা এটা ভাবে যে আমাদের উন্নয়নের জন্য সেকুলার রাজনৈতিক দলটাই আমাদের পক্ষে বেটার। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট আমাদের রিলিজিয়ান নিয়ে, যে আমাদের যে পলিটিক্স, সেই পলিটিক্স শেষে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এথনিক আইডেন্টিটি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমাদের ভারতে, কারণ আমরা ভারতে বিভিন্ন এথনিক মিলিট্যান্ট মুভমেন্ট দেখেছি, আমরা সিজেশনিস্ট মুভমেন্ট দেখেছি 1940-এর দশক থেকে 1960-এর দশক পর্যন্ত, মানে চাইনা ওয়ারের আগে পর্যন্ত, ইন্দো চাইনা ওয়ারের আগে পর্যন্ত, 1962-র আগে পর্যন্ত আমরা তামিলনাড়ুতে দ্রাবিড় মুভমেন্ট দেখেছি। তারা পৃথক রাষ্ট্র গঠনের কথা বলতো, দ্রাবিড় 1962 সালের পর তারা টেরিটোরিয়াল ন্যাশনালিজম থেকে তারা সরে এসে এখন কালচারাল ন্যাশনালিজমের দিকে ঝুঁকেছে। মানে একসময় তাদের মানে টেন্ডেন্সি ছিল সিজেশনিস্ট টেন্ডেন্সি ছিল, বিচ্ছিন্নতাবাদী, এখন সেটা গ্রেটার অটোনমির জন্য তারা আন্দোলন করে। বা আমরা দেখেছি নাগাল্যান্ডের মুভমেন্ট, তারা ভারত থেকে বেরিয়ে যাওয়ার জন্য, বা কাশ্মীরে এথনো ন্যাশনালিস্ট মুভমেন্ট, এথনো রিলিজিয়াস ন্যাশনালিজম, এগুলো আমরা দেখেছি। এথনিসিটি একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতে একটা ফ্যাক্টর। এখন এই এথনিসিটি আমরা কাদেরকে এথনিক বলবো, এথনিক গ্রুপ বলবো ভারতে? আমি যদি এডি স্মিথের কনসেপ্ট ধার করি, আমরা বলতে পারি যে কমন লিনিয়েজ, শেয়ার্ড হিস্টোরিক্যাল মেমোরিজ, কমন কালচার, কমন লিটারেচার, কমন হিরোজ এবং অ্যাসোসিয়েশন উইথ আ হোমল্যান্ড, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে এবং একটা সলিডারিটি, বিশেষ করে এলিটদের মধ্যে যে সলিডারিটি, এইগুলো যদি থাকে তাহলে আমরা এথনিক গ্রুপ বলতে পারি, একটা এথনি বলতে পারি। যখনই তারা পৃথক রাজ্যের জন্য, পৃথক রাষ্ট্রের জন্য তারা দাবি জানায়, তখন সেটা হয় পলিটিসাইজড। ভারতে কিন্তু এথনিক মুভমেন্ট দেখেছি, এবং ভারতে দেখা যাচ্ছে এই তামিলনাড়ু থেকে আরম্ভ করে নাগাল্যান্ড, কাশ্মীর, এই সবইগুলো কিন্তু একসময় ইস্যু ছিল, পাঞ্জাব, সবই একসময় ইস্যু ছিল, কিন্তু বর্তমানে সবই কিন্তু এখন নন ইস্যু হয়ে গেছে। তার জন্য আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশনাল যে প্রভিশনস, সেই প্রভিশনসগুলোই এর জন্য মানে এটার মানে পিছনে আছে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনগুলো। এই কনস্টিটিউশনাল প্রভিশনগুলোর জন্যই কিন্তু ভারত আজকে এখনও পর্যন্ত ইউনাইটেড। এতগুলো এথনিক মুভমেন্ট হওয়া সত্ত্বেও, এতগুলো মিলিট্যান্ট এথনিক মুভমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু ভারত এখনও ভেঙে যায়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভারত কিন্তু ট্রুলি ফেডারেল স্টেট নয়। ভারত হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ এখানে আম্বেদকর বলেছিলেন, যখন সংবিধান তৈরি করেন, গণপরিষদে তিনি বলেছিলেন যে ভারতে কেন ফেডারালিজম শব্দটা ব্যবহৃত হয়নি সংবিধানে, কেন ইউনিয়ন অফ স্টেটস কথাটা ব্যবহৃত হয়েছিল। তার কারণ হচ্ছে, দুটো কারণ তিনি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রথমত ভারত রাষ্ট্র কোনো চুক্তির ভিত্তিতে তৈরি হয়নি, বিভিন্ন প্রদেশের চুক্তির ভিত্তিতে এই ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি হয়নি, এই দেশ তৈরি হয়নি। দ্বিতীয়ত, কোনো অঙ্গরাজ্যের কোনো স্বাধীনতা নেই এই দেশ থেকে বেরিয়ে যাওয়ার। এই দুটো কারণ। তাহলে এথনিক মুভমেন্টগুলো যে রিজলভ করা হয়েছে তার দুটো কারণ হচ্ছে এই যে সংবিধান কিন্তু পারমিশন দেয় না কোনো এথনিক গ্রুপকে যে তারা ভারত থেকে বেরিয়ে গিয়ে সেপারেট একটা রাষ্ট্র তৈরি করবে। কনস্টিটিউশন সে পারমিশন দেয় না।
এবং ভারত হচ্ছে আলফ্রেড স্টেপানের মতে ভারত হচ্ছে হোল্ডিং টুগেদার, হোল্ডিং টুগেদার। ভারত হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন, আমেরিকার মতো কামিং টুগেদার নয়। তাহলে এই হোল্ডিং টুগেদার, কামিং টুগেদার এই ফ্যাক্টরটা অনেক কাজ করেছে। দ্বিতীয়ত, কোয়ালিশন পলিটিক্স অনেক ক্ষেত্রে হেল্প করেছে, যে আমাদের নেশন ওয়াইড যে পলিটিক্যাল পার্টির সঙ্গে যে সেন্ট্রিক রিজিওনাল যে পলিটিক্যাল পার্টিগুলো, সেই পার্টিগুলোর কোয়ালিশন আমাদের দেশকে অনেক ক্ষেত্রে মানে বিভাজন থেকে মুক্ত করেছে। আর একটা হচ্ছে তোমার এই যে ভারত কালচারালি আনঅ্যাসিমিলেবল বাট পলিটিক্যালি ইন্টিগ্রেটেবল, এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের দেশটা কালচারালি কিন্তু আনঅ্যাসিমিলেবল, কিন্তু পলিটিক্যালি অনেকটা ইন্টিগ্রেটেড। এক্ষেত্রে প্রত্যেকটা কালচারকে স্বাধীনতা দেওয়া, তাদেরকে রিকগনাইজ করা, রিকগনিশন, আইডেন্টিটি পলিটিক্স তো অনেক ক্ষেত্রে পলিটিক্স অফ রিকগনিশন চাইছে। বিভিন্ন ভাষাকে অ্যাকোমোডেট করা হয়েছে সংবিধানে, রিজার্ভেশন দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, তাদেরকে সংস্কৃতির অধিকার দেওয়া হয়েছে, নিজের সংস্কৃতিকে লালন পালন করার অধিকার দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের তোমার এডুকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করার অধিকার দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্য দেওয়া হয়েছে, এথনিসিটির ভিত্তিতেও রাজ্য গঠন করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ভারতীয় ফেডারেল স্ট্রাকচার অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবল, ডেমোস এনাবলিং, এটাকে মানে পরিভাষায় বলা হয় ডেমোস এনাবলিং। আমেরিকার মতো ডেমোস কনস্ট্রেনিং নয়, আমেরিকা যেমন ডেমোস কনস্ট্রেনিং। রাজ্য পুনর্গঠন করা কিন্তু আমেরিকার ইউনিয়ন গভর্নমেন্ট, আমেরিকার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের আওতায় নেই রাজ্য পুনর্গঠন করা, সেটা খুব ডিফিকাল্ট কাজ। ভারত সেটা পারে, ভারত রাজ্য গঠন করতে পারে, পুনর্গঠন করতে পারে, নতুন রাজ্য স্থাপন করতে পারে, কোনো রাজ্যকে বিলোপ করতে পারে, ভারত পারে। তাহলে দেখা যাচ্ছে এই যে এই আইডেন্টিটি পলিটিক্সগুলো আছে বর্তমানে, অনেকগুলোকে তোমার স্যাটিসফাইড করা গেছে। তার কারণ হচ্ছে আমাদের সংবিধানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাকোমোডেটিভ একটা পলিসি আছে, সেই অ্যাকোমোডেটিভ পলিসি দিয়ে আমাদের সংবিধানকে, দেশকে অখণ্ডতা রক্ষা করা গেছে, ডিসপাইট ভেরিয়াস টাইপস অফ আইডেন্টিটি পলিটিক্স অ্যান্ড আইডেন্টিটি অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। হ্যাঁ স্যার, একটা জায়গায় মানে আমি প্রশ্ন করছি, আরো জানি না যারা দর্শকরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আমাদের কাছে আসবে আস্তে আস্তে। আমি বলছিলাম স্যার, শুনতে আপনি পাচ্ছি না, অনেকক্ষণ কাস্ট নিয়ে অনেক কিছু বললেন, কিছু বলবেন স্যার? শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে ভয়েস, ব্রেক করছে। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি। স্যার বলছিলাম যে আমরা অনেকক্ষণ কাস্ট নিয়ে শুনলাম, কাস্টের একটা আসপেক্ট আপনি খুব সুন্দরভাবে বললেন, ক্রিমিন লেয়ার এবং নন ক্রিমিন লেয়ার যে লেয়ার, তার একটা নতুন আপনি দাবি বা প্রস্তাব আকারে আপনি তুলে ধরলেন আমাদের কাছে। কিন্তু এই যে সমস্যা বা এই যে জাতপাতের সমস্যা, একটা ভারতের রাজনীতির একটা মৌলিক সমস্যা, এই সমস্যাটা সমাধানে আমরা কি মানে অনেক সময় আসল আসল বিষয়টাকে মানে একটু এড়িয়ে চলছি কি? যেমন আমি বলছি স্যার, এই সংরক্ষণ ব্যবস্থাটা চালুই তো হয়েছিল সমাজের সামাজিক বিন্যাসটা সমান করার জন্য, এবং যেটাকে সমান করবে সেই ব্যবস্থাটা কি আদৌ ডেমোলিশ বা
ধ্বংস হয়েছে। যেমন আমি বলছি, ধরুন আমাদের আপনি বলেন রাজনৈতিক সংরক্ষণের কথা, কিন্তু আমি যদি বলি সামাজিক একটা সংরক্ষণ আমাদের অটোমেটিক চলছে। যেমন আমি বলছি, ধরুন আপনার নাম শুনে এবং আমার নাম শুনে এবং অন্য যে আছে অন্যদের নাম শুনে যে সমাজে একটা ব্যবধান করার প্রচেষ্টা, সেটার কি কোথাও রেলিভেন্স আছে? যদি সেটা রেলিভেন্স না থাকে, তো সেইটা চলছে কেন? মানে আইডেন্টিটি পলিটিক্সে এটা তো মেন জায়গা, প্রত্যেকের আইডেন্টিটি। মানে এই যে আইডেন্টিটিগত পার্থক্যের জন্য যে একটা বৈষম্য হচ্ছে, যেটা সামাজিক বৈষম্য হিসেবে দেখা যায়, এই আইডেন্টিটিটাকে আমরা মানে অতটা তুলে ধরছি না কেন? কিন্তু যদি আপনি দেখেন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে বা অন্যান্য জায়গাগুলো, সেখানে কিন্তু এইগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসে স্যার। একটু যদি আলোকপাত করেন বিষয়টিতে। হুম, থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন। আমার যেটা বলা, যে যেটা সমাজে কিন্তু এখনো আইডেন্টিটি নিয়ে, মানে বিশেষ করে কাস্ট নিয়ে কিন্তু মানুষ এখনো পর্যন্ত ট্র্যাডিশনাল। এটা আমাদের ভারতীয় সমাজের একটা বৈশিষ্ট্য, যে এখনো কাস্ট নিয়ে অনেক বেশি মানে সেন্টিমেন্টাল মানুষজন। এখনো পেপারে, খবরের কাগজে যদি তোমরা দেখো, দেখতে পাবে যে ব্রাহ্মণ পাত্র চায়, কায়স্থ পাত্রী চায়, বৈদ্য পাত্রী চায়, বা বারুজীবী চায়, তন্তুবাই চায়, প্রত্যেকটা কাস্ট। এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, যে বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কাস্টকে এখনো মেনটেন করা হলেও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের মধ্যে পঙ্ক্তিভোজন বাড়ছে। পঙ্ক্তিভোজন মানে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে চলাফেরা, এগুলো বাড়ছে। তার মানে আমরা আস্তে আস্তে প্রোগ্রেসের দিকে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় যে কথাটা তুমি একটা বললে, সেই কথাটা হচ্ছে যে নাম শুনলেই যেমন কেউ বলে যে ও তো অমুক, ও তো ওবিসি, ও তো শিডিউল কাস্ট, ও তো নিচু বর্ণের, এইরকম যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাগুলো দূর করতে পারে একমাত্র আমাদের সচেতনতা এবং একমাত্র আমাদের আধুনিকতা। তার জন্য আমাদের হিউম্যান ডিগনিটি, এই হিউম্যান ডিগনিটির পলিটিক্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হিউম্যান ডিগনিটি যেটা আমাদের মানবাধিকারে আছে, যেটা আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের প্রথমেই বলা হয়েছে যে হিউম্যান ডিগনিটি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যে তুমি যে কাস্টের হও, যে রেস হও, যে কালার হও, যে রিলিজিয়ান হও, মানুষ হিসেবে কিন্তু আমাদের সবাই কিন্তু সমান। অল উই আর সেম অ্যাজ আ হিউম্যান বিইং। মানুষ হিসেবে আমরা সবাই সমান। এই যে হিউম্যান ডিগনিটি, যতদিন না পর্যন্ত মানুষ এই হিউম্যান ডিগনিটিকে রেসপেক্ট করতে পারবে, ততদিন পর্যন্ত এই রেশিয়াল ডিসক্রিমিনেশান, কাস্টিস ডিসক্রিমিনেশান, কালার ওয়াইজ ডিসক্রিমিনেশান, রিলিজিয়াস ডিসক্রিমিনেশান, এইগুলো কিন্তু থাকবেই আমার মতে। স্যার আমি মানে একটু আমার কনফিউশন হচ্ছে জায়গাটাতে। আমি বলছিলাম যে স্যার, মানে ধরুন আম- আপনি বলছেন ডিগনিটি বা সচেতনতা, এটা তো উভয় দিকেই আছে। মানে যেমন সংরক্ষণের দিকেও আছে, যেমন সংরক্ষণ ছাড়া যায় সমাজ, সেখানেও আছে। মানে তারাও মানে বুঝতে শিখছে, মানে উভয়ই। কিন্তু আমার কথা হলো রাষ্ট্রের পদক্ষেপের বিষয়টা নিয়ে। ধরুন আজকে মানে কেউ যে একজন মানে এই সংরক্ষণ বহির্ভূত সমাজ থেকে কেউ একজন বলছেন যে সংরক্ষণ তুলে দাও। আমি ধরুন সংরক্ষণের ভেতরের মানুষ, মানে সংরক্ষণ সুবিধা ভোগ করছি, আমি প্রশ্ন করছি হ্যাঁ সংরক্ষণ তুলে দাও। দুদিক থেকেই তোলো, সামাজিক সংরক্ষণটাকেও তোলো এবং যে আমাদের রাজনৈতিক সংরক্ষণ বা রাষ্ট্রীয় যে সংরক্ষণ সেটাকেও তোলো। দুটোকেই তুলতে হবে এবং সরকারকে এফেক্টিভ পদক্ষেপ নিতে হবে। তখন দেখা যাচ্ছে সে বলছে না, আমি তো সামাজিক স্তরবিন্যাসের একটা উপরের স্তরে আছি, যেমন পুজো আচ্ছা, পাঠ বা এক ওই মিনিট। ধরনের কাজ। রাজনৈতিক সংরক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে? স্যার আমি রাষ্ট্রীয় সংরক্ষণ বলতে চাইছি স্যার। মানে যেমন আচ্ছা 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 আচ্ছা, এই এই এডুকেশনাল ইনস্টিটিউশনের যে সংরক্ষণ, হ্যাঁ এগুলো হ্যাঁ আর কি। হুম 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 হ্যাঁ স্যার। তো আমি বলছি যে সংরক্ষণ তুলে দিলে তো দুদিকটাই তো তোলা উচিত। মানে রাষ্ট্রের এফেক্টিভ মানে পদক্ষেপ নিতে হবে, শুধু সচেতনতা বা ওই ধরনের কথা না, বললে এটা তো দেখো, বিষয়টা হালকা করা না, বোঝায়। আসলে বিষয়টা হচ্ছে যে তুমি বলছো যে পুজো পার্বণ করতে পারছে না ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ, তাই তো? কিছুটা স্যার, কিন্তু আমি বলছি রাষ্ট্রের কোনো পদক্ষেপ নেই, আমি এটাই বলছি স্যার। না, এটা রাষ্ট্র পদক্ষেপ নিতে পারে না, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার, রাইট? এটা হচ্ছে যেমন ধর্মের স্যার ব্যাপার। রাষ্ট্র রাষ্ট্র পদক্ষেপ নিতে পারে। রাষ্ট্র এই ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না।
হ্যাঁ, স্যার আমি যে বলছিলাম রাষ্ট্র তো এই আর কাজটা যেহেতু করতে পারে যেহেতু যেহেতু যে এটা রাষ্ট্রীয় রাষ্ট্রকে, কাজে কারো সারনেম ইউজ হবে না, এটা তো রাষ্ট্র করতে পারে। না না না, সারনেমটা আসলে সারনেম ইউজটা তো ধরো তোমার আহ, এটা তো ধরো গোটা বিশ্বেই হয় সারনেমটা। এখন সারনেমের জায়গায় যে কাস্ট রিফ্লেক্টেড হয়, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প বলি। এটা তোমার একটা ডিমান্ড, এটা অনেক জায়গায় হয়, কিন্তু এটা হচ্ছে মুম্বাইয়ে তুমি যদি যাও দেখবে নাম জিজ্ঞেস করলে ওরা ফার্স্ট নেমটাই বলে, সারনেম বলে না। তো আমি একবার ফার্স্ট নেমের সঙ্গে সঙ্গে একজনকে একটা সেমিনারে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ফুল নেম কি। তখন ও আমাকে বললো যে আপনি তো খুব কাস্টিস্ট। তা আমি বললাম আমি কাস্টিস্ট কেন, কাস্টিস্ট আমি? বললো আপনি সারনেম নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন। তা আমার তখন মনে হলো, আমি যখন মুম্বাই একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা মুম্বাইয়ে কি এরকম হয় নাকি এই সারনেম জিজ্ঞেস করলে কাস্ট, বলছে হ্যাঁ এখানে সারনেম ইউজ হয় না। তোমরা যদি বিভিন্ন সিরিয়াল টিরিয়াল দেখো সেখানে দেখবে সারনেম ইউজ করে না, শুধু নাম ইউজ করে। এটা একটা হতে পারে যে আমরা সারনেম ইউজ করব না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, যে পরিবারতন্ত্র, যে পারিবারিক যে ঐতিহ্য, যে ইতিহাস চলে আসছে, সেখানে সারনেম ইউজটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার দেখা যাচ্ছে যে সারনেমগুলোও কিন্তু অনেক সময় কাস্টকে পুরোপুরিভাবে রিফ্লেক্ট করে না। যেমন ধরো দাস বা মণ্ডল বা তোমার চৌধুরী, বা ধরো তোমার তোমার রায়, এইগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টের লোকজন একই সারনেম ব্যবহার করে। তাই সবসময় যে কাস্ট মানে সারনেম দিয়ে কাস্টকে আইডেন্টিফাই করা এবং সারনেমের জন্য সে হচ্ছে মানে তোমার হিংসার শিকার হচ্ছে বা বৈষম্যের শিকার হচ্ছে, সেটা একদিক থেকে ঠিক, আবার একদিক থেকে দেখা যাচ্ছে যে এটা খুব একটা ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা নয়। রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র চাইলে করতে পারে, যদি করে সেটা ওয়েলকাম, সেটা করলে ওয়েলকাম, রাষ্ট্র করুক, তাহলে আমাদের নামে সারনেম থাকবে না। কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সারনেম না থাকলে তখন আমরা কিভাবে মানে ভবিষ্যতের জন্য ফার্স্ট নেম সারনেম এইগুলো থাকলে গোটা বিশ্বেই তো প্রচলিত, তাহলে ভারতীয়রা কীভাবে নিজেদেরকে মানে আইডেন্টিফাই করবে, কীভাবে নিজেদেরকে তুলে ধরবে, সেটা একটা ডিফারেন্ট একটা কোশ্চেনের জন্ম দিতে পারে ভবিষ্যতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। স্যার আমার প্রশ্নটা একটু রাজনৈতিক আর কি, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তো একটু রাজনৈতিক হতে হ্যাঁ পারে স্যার, কিন্তু হ্যাঁ 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 স্যার আমার প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ এই ধারণাটা উঠে আসছে, তো আমি এর মেনশন ফলে করেছি, কিন্তু আমি হ্যাঁ স্যার। মেনশন করেছি। আচ্ছা, মানে আমি বলছি আপনি আর একটু ভালো মানে বললে ভালো হবে। ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজে যে ধারণা উঠে এসছে তার ফলে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন অ্যাক্টার্সদের যে টুইট বা প্রতিবাদ করতে, সাউথ ইন্ডিয়ান মানুষজন বা এডুকেটেড পার্সনরা ওরা হচ্ছে প্রতিবাদ করেছে, বিভিন্ন সংবাদপত্র আমরা এটা দেখেছি। স্যার আপনি কি মনে করেন বর্তমান সময়ে এই যে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজের ধারণা বা হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া, এটা কি সরকার মানে বর্তমান সরকার কি এটাকে চাপিয়ে দিতে চাইছে জনগণের উপর? আপনি কি মনে করেন স্যার এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আমি মনে করি যে স্যার এই যে স্যার বিষয়টির প্রয়াস, সাথে আমি একটু অ্যাড সেটা করছি স্যার। সেটা মানে বর্তমান একটা সরকার বলে নয়। হুম হুম, বলো। স্যার মানে এই বিষয়টির সাথে অ্যাড করছি কারণ দুটো বিষয় যেহেতু মানে একই রকম, তাই মানে বর্তমান যে সরকারের কথা বিশ্বজিৎ সাহু বলল, এরা একটা রাজনৈতিক টুল বা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যেমন ধরুন বলছে যে আগামী 20 বছরের মধ্যে তোমার আইডেন্টিটি একটা মানে ভয়ঙ্কর বিপদের সামনে, মানে এইরকম বলে এইটাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে যে ব্যবহার করার প্রচেষ্টা চলছে, সেটা কিভাবে মানে কার্যকরী হচ্ছে এবং তার মানে প্রতিরোধ কিভাবে গড়ে উঠছে, এই বিষয়টা যদি এর সাথে অ্যাড করে নেন স্যার। হুম হুম, থ্যাংক ইউ। আমি যেটা বলার চেষ্টা করছি যে শুধুমাত্র বর্তমান বিজেপি গভর্নমেন্ট যে চেষ্টা করছে তা নয়, বরং ফ্রম দ্য ইনসেপশন এটা কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন তারা কিন্তু হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। আমি প্রথমে যখন বলেছি, প্রথম যখন অ্যান্টি হিন্দি অ্যাজিটেশন শুরু হয় তোমার এতে দক্ষিণ ভারতে 1965-এ, তখন কিন্তু বিজেপি সরকার গভর্নমেন্টে, বিজেপি তখন সরকার ছিল না, বিজেপি সরকার তখন ছিল না, তখন কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী তখন কিন্তু সরকার ছিলেন, কংগ্রেস সরকার ছিল তখন।
তো সেই সময় কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে যখন ওই পার্লামেন্টারি রেকমেন্ডেশন যখন দেওয়া হলো, ওটা জমা যখন করলো, তখন সেটাও কিন্তু কংগ্রেসের আমলে হয়েছিল। পরবর্তীকালে বিজেপিও কিন্তু একই রাস্তায় হাঁটছে। তাদের তো একদম ঘোষিত একটা জায়গায় হচ্ছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। তাদের যেটা আমি তাদের মুখে শুনেছি, আমি উত্তরপ্রদেশে গেছি, আমি দিল্লিতে গেছি, আমি সেখানকার লোকেদের মুখে শুনেছি, তাদের মতে যে প্রত্যেকটা দেশে একটা আইডেন্টিটি থাকে। ভারতের তো ধর্মের ভিত্তিতে কোনো ঐক্যবদ্ধতা নেই, জাতের ভিত্তিতে কোনো ঐক্যবদ্ধতা নেই, এথনিসিটির ভিত্তিতে কোনো ঐক্যবদ্ধতা নেই। তাহলে কিসের ভিত্তিতে ভারত ঐক্যবদ্ধ হবে এবং ভারত একটা নেশন হিসেবে তৈরি হবে? তো তাদের মতে হচ্ছে যে একমাত্র ভাষা আছে যেটার ভিত্তিতে ভারতীয়রা একটা ঐক্যবদ্ধ হতে পারে এবং একটা সমরূপ একটা আইডেন্টিটি পেতে পারে, মানে হোমোজেনাস হতে পারে, সে ভাষা। এবং কোন ভাষা? ওই যে যেহেতু হিন্দি ভাষায় ম্যাক্সিমাম লোক কথা বলে, 40% মতো মানুষ হিন্দি ভাষায় কথা বলে, বুঝে, তাহলে হিন্দি তাদের পক্ষে যুক্তি এটা। পক্ষান্তরে তবে যেটা সাউথ ইন্ডিয়ান, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, এই যে দ্রাবিডিয়ান যে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, বা ধরো আমাদের বলো যে আমরা বাঙালি বা অহমিয়া, বা ধরো তোমার আরও অন্যান্য যে ভাষার লোক 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 যারা আছে, হ্যাঁ, ত্রিপুরী ভাষা, তারা চাইছে যে এই ভাষা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটিটাকে কোনো সরকারি কোনো রকমভাবেই সাপ্রেস করতে পারে না। আমার ব্যক্তিগত মতামত, এটা একদিক থেকে এটা ওয়ান নেশন ওয়ান স্টেট, মানে ওয়ান নেশন, মানে ভারতীয়দেরকে নেশন হিসেবে তৈরি করতে গিয়ে ভাষার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেভাবে অন্যান্য ভাষাগুলোকে এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু নিন্দনীয়। সে যে সরকারই থাকুক না কেন, সে কংগ্রেস সরকারই থাকুক বা বিজেপি সরকারই থাকুক, এটা কংগ্রেস যখন সরকারে ছিল তখনও চেষ্টা করেছে, এটা বিজেপি সরকার আছে, বিজেপিও চেষ্টা করছে। এটা নিন্দনীয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আমি একটা প্রশ্ন করছিলাম স্যার, মানে আমি বলছিলাম যে ধরুন একটা মানে টুল হিসেবে, একটা অস্ত্র হিসেবে যখন ব্যবহার করছে, যে তোমার আইডেন্টিটি সংকটের মুখে, মানে সেটা যে যেমন তার কাছ থেকে তেমন মানে বলা হচ্ছে যে ধর্মীয়ভাবে বিশেষ করে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং একটি সম্প্রদায় বিশেষ করে যারা উদ্বাস্তু হিসেবে পরিচিত তাদের কাছে গিয়ে বলা হচ্ছে যে ভাবো তো তুমিও একটা দেশ থেকে চলে এসছো এই দেশে, এবং তুমি যদি আজকে এই দেশ থেকে তোমাকে চলে যেতে হয় পৃথিবীর কোন দেশে তুমি যেতে পারবে, একটা যুক্তি তুলে ধরা হচ্ছে। একই সাথে আর একটা যুক্তি তুলে ধরা হচ্ছে, বলছে পৃথিবীতে এমন 40টার বেশি দেশ আছে যেগুলো মানে সাম্প্রদায়িকগতভাবে একই রকম, মানে তারা হয়তো মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বীর কথা বলতে চাইছেন, বলছেন মানে নেপাল একটা হয়তো ভারত মানে হিন্দু কান্ট্রি ছিল, কিন্তু সেটাও এখন নেই। এই যে তাদের পরিসংখ্যান বা এই যে একটা চিত্র তুলে ধরে মানুষের মধ্যে যে আইডেন্টিটি ক্রাইসিসের একটা ভয় তুলে ধরতে চাইছে, এটা কতদূর সঠিক, এটা আমি মানে আপনার কাছ থেকে বিশেষজ্ঞ হিসেবে জানতে চাইছি স্যার। হ্যাঁ, একটা আইডেন্টিটি ক্রাইসিসের কথা তুলে ধরা হচ্ছে বিভিন্ন দিক থেকে। এটা সংখ্যালঘুদের তরফ থেকে হচ্ছে, সংখ্যাগুরুদের তরফ থেকে হচ্ছে। সংখ্যালঘুদেরকে দিয়ে বোঝানো হচ্ছে যে অমুক সরকার যদি ক্ষমতায় আসে তোমাদেরকে এনআরসি করে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আবার সংখ্যাগুরুদের বলা হচ্ছে যে যেভাবে মানে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে গোটা বিশ্বে এবং ভারতেও, তাতে অচিরেই হিন্দুরা মাইনরিটি হয়ে পড়বে এবং হিন্দুরা দেশ থেকে বিতাড়িত হবে, বা একটা রাজ্য থেকে বিতাড়িত হবে। এই যে ভয়টা, এই ভয়টা যতটা না বাস্তব তার থেকে বেশি কল্পনাপ্রসূত, এবং তার থেকে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা দল দেখা যাচ্ছে মেজরিটি কনসলিডেশনের জন্য তারা মেজরিটিকে গিয়ে ভয় দেখাচ্ছে, আবার আর একটা দল মাইনরিটি কনসলিডেশনের জন্য মাইনরিটিকে ভয় দেখাচ্ছে। তাহলে এটা একটা রাজনৈতিক টুল। বাস্তবে আমি জানি না ভবিষ্যতে কী হবে, কারণ আমরা তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, ভবিষ্যৎ আমরা বলতে পারি না। আমি বাস্তবে অন্ততপক্ষে এখনও বেশ কয়েক বছর, মানে 100 বছরের মতো ভারত ইনট্যাক্ট থাকবে, এবং আমি জানি না ভবিষ্যতে কতটা কি পরিবর্তন হবে। তবে খুবই ইন্টারেস্টিং একটা আমি ফ্যাক্ট বলছি, যে
মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন কোনো দেশ নেই যেটা ধর্মনিরপেক্ষ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি জানি না কি বলবো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু ধর্মনিরপেক্ষ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই হিসেবে হয়তো এটাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে। দেখো একটা, তাহলে তোমাদের কি হবে ভবিষ্যতে। আবার উল্টো দিকে মাইনরিটিদেরকে গিয়ে বলা হচ্ছে যে এনআরসি হলে তোমাদেরকে তাড়িয়ে দেবে, এই দল ক্ষমতা এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে, এই দল ক্ষমতা এলে তোমাদের যে রিজার্ভেশন দেওয়া হয়েছে সেই রিজার্ভেশনটা তুলে দেওয়া হবে। তো এগুলো রাজনৈতিক টুল। যে না, কে একজন লিখলে যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে। দেখো, বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে, এটা তাদের ঘোষিত বা অঘোষিত তাদের একটা স্ট্যান্ড। অন্তত পক্ষে যে কনস্টিটিউশনালি না হলেও, মানে কনস্টিটিউশনালি না হলেও কালচারালি হিন্দু করার চেষ্টা করছে। এরকমভাবে আমরা দেখেছি আরএসএসের মোহন ভাগবত মাঝে মাঝেই বলছে যে ভারতে যারা থাকে সবাই হিন্দু। অন্ততপক্ষে ধর্মীয় দিক থেকে না হলেও সংস্কৃতিগত দিক থেকে বা জন্মগত দিক থেকে, যেহেতু তারা ভারতে জন্মগ্রহণ করেছে, ভারতে যারাই জন্মগ্রহণ করেছে তারাই হিন্দু। এই হিসেবে অন্ততপক্ষে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটা খুব ডিফিকাল্ট সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র তৈরি করা, সেটা বিজেপিও জানে। স্যার, আপনি আমার মনে হয় আপনি যেটা বললেন যে মুসলিম কান্ট্রি বা মুসলিম মেজরিটি যেসব কান্ট্রি আছে ওরা কিন্তু স্যার অনেক কান্ট্রি ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজমের পথ অবলম্বন করেছে। আমরা দেখেছি সেন্ট্রাল এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, ইউএসএসআর থেকে ভেঙে যে কান্ট্রিগুলো তৈরি হয়েছে, কার্গিজিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, ওই কান্ট্রিগুলো কিন্তু স্যার ধর্মনিরপেক্ষ কান্ট্রি। এটাই আর কি। তাহলে এগুলো জানা ছিল না, আমি জানলাম আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ। আর কোনো প্রশ্ন? টার্কিতেও কিন্তু মানে তুরস্কে ওটা কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ ছিল। বর্তমান সময়ে তুরস্কের যে রাষ্ট্রপ্রধান আছেন এরদোগান, ওনার একটু কনজারভেটিভ রোল দেখা যাচ্ছে আর কি। মানে উনি মুসলিমদের প্রতি একটু মুসলিমদের সঙ্গে নিয়ে চলেন বা মুসলিম কালচার ভালোবাসেন। যেমন আমরা দেখেছি ওখানে একটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে আমার মনে হয় যে এই ভয়গুলো খুব অমূলক ভয়, যে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে বা তোমাদেরকে, এগুলো এই ভয়গুলো অমূলক এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার যেটা মনে হচ্ছে, অন্তত পক্ষে আমি যা দেখতে পাচ্ছি তাতে এখনো পর্যন্ত, এখনো 100 বছর অন্তত ভারতীয় সব মানে রাষ্ট্র মানে একদম ইনট্যাক্ট থাকবে, আমার যা দৃঢ় বিশ্বাস। এই নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স, এই অ্যাজারশন, হ্যাঁ, এই তোমার একটা ডমিনেশন, আবার পাল্টা রেজিস্ট্যান্স, এগুলো চলবে আর। হ্যাঁ, অবশ্যই এগুলো চলবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে সমাপ্ত করবো? হ্যাঁ, করো। আর কোনো? স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে আমাদের গ্রুপে অনেক প্রস্তাবে আমাদেরকে সাথে এসেছেন। বিশেষ করে স্যার এতক্ষণ যেভাবে মানে তথ্যগুলি আপনি তুলে ধরছিলেন, কোথাও কিন্তু আমাদের মনে হয়নি আমাদেরকে ভারাক্রান্ত করছে তথ্যগুলি। আমাদের সর্বদাই মনে হয়েছে তথ্যগুলি যেভাবে গল্পের আঙ্গিকে অর্থাৎ সম্পর্কের যে সাবলীলতায় মিশে গেছে, তা আমাদের কাছে কিন্তু এক ভীষণ পাওনা। আর শুধু তথ্য বা তথ্যের চর্বিত চর্বণ নয়, একই সাথে সাম্প্রতিক কালের যে বর্ণনা, সাম্প্রতিক পরিবেশের যে আমাদের ইন্টারাকশন মিথস্ক্রিয়া, সেখানেও কিন্তু এই তথ্য এবং তথ্যের সংমিশ্রণ সুন্দরভাবে ঘটেছে। একই রকমভাবে কতগুলি নতুন বিষয় বা আমরা বলতে পারি প্রস্তাব বা দাবি দেওয়া, সেগুলোও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। অর্থাৎ তার মানে কি বা তার অর্থ কি? তার অর্থ এইটাই, শুধুমাত্র পাঠ বা শুধুমাত্র পাঠের আলোচনা না, মাঠের আলোচনা। বিশেষ করে সেই আলোচনাকে আরও কিভাবে বিস্তৃত করা যায়, কিভাবে ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনাকে কিভাবে আলোড়িত করা যায়, ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কিভাবে ফিডব্যাক বা প্রতিক্রিয়া উঠে আসে, সেই বিষয়গুলোকে স্যার সুন্দরভাবে যত্ন সহকারে বলেছেন। তা সত্ত্বেও কিছু বিষয় যেমন আমার আচ্ছা, একজন আমাকে ফেসবুকে বলছে, স্যার বলছিলাম
ভারতের সংরক্ষণ ব্যবস্থার কি অবিলম্বে অর্থনৈতিক দিকটি বিবেচনা করা উচিত? একজন দেখলাম ফেসবুকে একজন প্রশ্ন করেছে। তা আমার হ্যাঁ মতে স্যার, বলুন। ডেফিনেটলি করা উচিত, অর্থনৈতিক দিকটি বিবেচনা করা উচিত, 100 বার করা উচিত। শুধুমাত্র কাস্ট, এবং সুপ্রিম কোর্ট ভার্ডিক্টও দিয়েছিল যে কাস্ট শুড নট বি দ্য সোল ক্রাইটেরিয়া ফর রিজার্ভেশন, ইকোনমিক কন্ডিশন শুড অলসো বি আ ক্রাইটেরিয়া ফর রিজার্ভেশন। থ্যাংক ইউ। বলো। একদম স্যার, স্যার যেমন বললেন যে অর্থনৈতিকভাবে সেটাই বিবেচনা করা উচিত, হয়তো ভারত সরকার বা অন্যান্য বিভিন্ন সরকারও হয়তো সেটা শুনেছে, তাই 10% হয়তো সেখানে সংরক্ষণ এসেছে, কিন্তু সেখানেও প্রশ্ন আছে সেটা কতটা সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের জন্য, কারণ সেখানে অর্থনৈতিক যে অ্যামাউন্ট বা একটা সীমাবদ্ধতা যে স্কেল, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তা সত্ত্বেও স্যারের এতক্ষণের আলোচনায় আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম, আমরা মানে আমাদের এক্সপেকটেশন লেভেল অনেকটা বর্ধিত হলো যে স্যারকে আমরা আবার পাবো, আবার স্যার আমাদের মাঝখানে আসবেন। কারণ এটা আমাদের কারো একার নয়, এটা স্যার নিজে স্বীকার করেছেন, স্যারও এই গ্রুপের একজন সদস্য এবং স্যার এই গ্রুপের একজন অ্যাডমিন হিসেবে আমরা, এটা আমাদের কাছে বড় পাওনা, আমরা গর্বিত বোধ করি স্যারের অংশগ্রহণ, এবং আমরা চেষ্টা করব স্যারের আদেশ উপদেশ বা গাইডেন্স যেটাকে বলি আমরা, সেটাকে পেয়ে আমরা সেইভাবে কাজ করার আমরা চেষ্টা করব, আরও আমাদের মতোই প্রান্তিক কিছু ছাত্রছাত্রীদের মাঝে আমরা পৌঁছে যাওয়ার। স্যার অসংখ্য ধন্যবাদ, প্রণাম স্যার এই গ্রুপের পক্ষ থেকে। ধন্যবাদ। শুভরাত্রি স্যার। হ্যাঁ শুভরাত্রি। হ্যাঁ